চালক, পথচারী এবং সড়ক ব্যবস্থাপনায় যারা নিয়োজিত তাদের দায়িত্ব। মূলত এই তিনটা অংশীদার কিন্তু এখানে জড়িত। চালক রিক্রুটমেন্টের ক্ষেত্রে দেখা গেল যে পেশাদারিত্বের পরীক্ষা ঠিকমতো নেওয়া হলো না, তারপরে আবার তাকে কোনো ধরনের কোনো ট্রেনিংয়ের মধ্যে রাখা হলো না, তাকে কন্টিনিউয়াস অ্যাওয়ারনেসের মধ্যে রাখা হলো না। সে কন্টিনিউয়াসলি দুর্ঘটনার ঝুঁকি বহন করে, কিন্তু তাকে কন্টিনিউয়াস কোনো ট্রেনিং প্রসেসের মধ্যে নাই, অ্যাওয়ারনেস প্রসেসের মধ্যে নাই। এবং এটা কিন্তু করা যে খুব কঠিন তা না। নীতি নির্ধারকরা যদি খুব সিনসিয়ারলি জিনিসগুলিকে তার জবটা বোঝেন এবং তিনি যদি সেই জবটা ডেলিভারি করেন, তাহলে কিন্তু এটা করা খুব কঠিন বলে আমার কাছে মনে হয় না। আমাদের বিআরটিএর চেয়ারম্যান মহোদয় এখানে উপস্থিত এবং উনি সঠিক কর্তৃপক্ষ। উনি আমার মনে হয় যে সরকার এবং রাষ্ট্রকে এই বিষয়গুলিতে যা যতটুকু আছে সেটাকেই গুছিয়ে কিভাবে করা যেতে পারে সেখানে উনি মনোযোগ দিতে পারেন। বিশেষ করে রিক্রুটমেন্ট প্রসেসে এবং ট্রেনিং প্রসেসে কিভাবে তাদেরকে আনা যায়। বাস মালিক সমিতি এবং পরিবহন শ্রমিক সমিতি যারা আছেন, আপনারা জানেন যে এই সমস্ত ইউনিয়নগুলিকে এমনভাবে ব্যবহার করা হয় যে তখন কোনো রেগুলেশনের আন্ডারে তাদেরকে আনা যায় না। এমনও অনেক মন্ত্রী আমরা দেখেছি, তারা যত না বেশি রাষ্ট্রীয় নীতি নির্ধারক, তার চেয়ে অনেক বেশি সড়কের অবৈধ সুযোগ সুবিধা নিয়েই ব্যস্ত এবং হাস্যকরভাবে ব্যস্ত, নিজেদের ব্যক্তিত্বকেও দুর্বল করে ফেলেছেন। এমন অনেক মন্ত্রীকেও আমরা দেখেছি। ফলে মনোযোগটা থাকতে হবে কিন্তু জনগণের জন্য। পরিবহন ব্যবসা, পরিবহন থেকে চাঁদা আদায় করা, তারপর সেখান থেকে কি করে অপরাধীদেরকে রক্ষা করা যায়, একটা দুর্ঘটনা ঘটে গেলে তাকে কিভাবে জবাবদিহিতার বাইরে রাখা যায়, সে যত বড় বেশি জবাবদিহিতার বাইরে রাখা যায়, আইন ভাঙা যায়, সে তত বড় শ্রমিক নেতা, তত বড় প্রভাবশালী পরিবহন নেতা, সে ইচ্ছা করলেই ধর্মঘট করে দিতে পারে। এই মনোজগৎ থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। রাষ্ট্রকে যেমন একদিকে মানবিক হতে হবে, তেমনি কিন্তু সেই মানবিক বৈশিষ্ট্যের আরেকটা দিক হচ্ছে যে কোনোভাবেই আইন বহির্ভূত কোনো কর্তৃত্ব এবং কোনো কর্তৃপক্ষ তৈরি হতে দেওয়া যাবে না। একমাত্র আইনই হবে সমস্ত ক্ষমতার মালিক, এবং আইন প্রয়োগ করার জন্য যে বাহিনী আছে, আইন প্রয়োগ করার বাহিনী কেবলমাত্র এই ক্ষমতা প্রয়োগ করবে। আইন তৈরি করবে আইন প্রণেতারা এবং তা প্রয়োগ করবে। এর বাইরে কোনো ধরনের কোনো মাস্তান, গুন্ডা, গডফাদার, অমুক সমিতি, অমুক পরিবহন, অমুক তমুক, আমি একটা বিশাল গডফাদার অমুক শহরের, এই কালচারটাকে একদম ভেঙে চুরমার করে দিতে হবে। তা পুরো ব্যাপারটাই কিন্তু তখন দেখবেন যে একটা নিয়ন্ত্রণের মধ্যে। তারপরেও দুর্ঘটনা তো থাকবেই, কারণ দুর্ঘটনা শেষ পর্যন্ত তো প্রকৃতির ব্যাপার। এটা অনেক বড় একটা মানে মানে কি বলে এটাকে, কোয়ান্টাম ফিজিক্সের কারণে এটাকে আর হিসাব করে বলা যায় না যে কখন কোথায় কি লেখা আছে, বলা মুশকিল। আরেকটা বিষয় হচ্ছে অ্যাওয়ারনেস। কে যেন বলছেন আপনাদের কথায় যে আমি যেহেতু তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, এ ব্যাপারে আমার একটা সংশ্লিষ্টতা আছে। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে যে কাজগুলি নোট করছি তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে কোন কোন ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধি করতেই হবে, এবং তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই ধরনের সম্ভাব্য দুর্ঘটনাগুলি সম্পর্কে একটা জনসচেতনতা তৈরি করা। এবং যেহেতু সম্প্রচার মাধ্যমগুলি আমার নেতৃত্বে বা আমার অধীনে আছে, ফলে আমাদের এটা একটা বিশেষ প্রকল্প হতে পারে যে সমাজে কোন কোন দুর্ঘটনাগুলিকে আমরা মোকাবেলা করি। সড়কের তো আছে, ধরেন ইভেন গ্যাস সিলিন্ডার হয়ে দিয়ে ইয়ে হচ্ছে, ছোটোখাটো দুর্ঘটনার কারণে দেখা যায় বিশাল বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে। এবং একটা পরিবারের বা একটা সাধারণ নাগরিক যদি এই ব্যাপারে আগের থেকে একটু অ্যাওয়্যার থাকেন যে দুর্ঘটনা প্রিভেনশনের জন্য তার কী কী মেজারমেন্ট নিতে হবে। রান্নাঘরের দুর্ঘটনা হয়, তারপরে আপনার ধরেন সড়ক দুর্ঘটনা তো আছেই, তারপর ধরেন বিদ্যুতের দুর্ঘটনা হয়, বাসাতে পুরনো লাইন টেন থাকলে সেখানে দুর্ঘটনা ঘটে, এবং খুব মর্মান্তিকভাবে কিন্তু পত্রপত্রিকায় দেখে তখন মনে হয় যে আহা, সামান্য যদি এইটুকু সচেতন থাকতো ওই পরিবারটা, তাহলে এত বড় ক্ষতির মধ্যে পড়তো না। কিন্তু এই কথাটা তাকে তো আগে কেউ মনে করিয়ে দিচ্ছে না। তো এই ব্যাপারেও আমি মনে করি যে আমি ব্যক্তিগতভাবে চিন্তা করছি যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলিকে আমরা বলবো যে কি কি দুর্ঘটনা, বিশেষ করে হাসপাতাল কর্তৃপক্ষ পরিসংখ্যান দিতে পারবে যে দুর্ঘটনাজনিত রোগী এবং মৃত্যুর সংখ্যাটা কত। তখন আমরা কিন্তু একটা দুর্ঘটনার পরিসংখ্যান তৈরি করতে পারবো, এবং ওই দুর্ঘটনাগুলিকে টার্গেট করে একটা সচেতনতার প্রকল্প কিন্তু জনসচেতনতা তৈরি করার জন্য দেন বিটিভি আছে, অন্যান্য সম্প্রচার মাধ্যম আছে, এমনকি আপনার বেসরকারি টেলিভিশন মালিক সমিতি বা তাদেরকে ডেকে কথা বললে এটাও কিন্তু আমরা করতে পারি। তো দুটো ব্যাপারে খুব গুরুত্ব দিচ্ছি। একটা হচ্ছে দুর্ঘটনা মোকাবেলার ক্ষেত্রে একটা জনসচেতনতা বৃদ্ধি করার জন্য আমার মন্ত্রণালয় থেকে কি করা যায়, আরেকটা হচ্ছে মূল্যবোধ, ভ্যালুস।
কারণ একটা সঠিক নাগরিক যদি প্রকৃত মূল্যবোধের উপরে বেড়ে না ওঠে, তাহলে কিন্তু তার যত ধরনের জ্ঞান, শিক্ষা এবং ক্ষমতা বাড়বে বা দায়িত্ব বাড়বে, সবটাই কিন্তু দেখা যাবে যে উল্টো সমাজকে ক্ষতি করবে। কারণ একটা ভ্যালুলেস মানুষ যখন ক্ষমতাবান হয়, তখন তার সমস্ত ক্ষমতা কিন্তু সে কাজে লাগাবে সমাজের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে। অতএব একটা মূল্যবোধ তৈরি করা। গত কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আমাদের মন্ত্রণালয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় আমাদেরকে বারবারই কিন্তু এটা বলেছিলেন, নানান রকম উদাহরণ দিয়ে উনি বলছেন। এমনকি দেখা যায় যে একটা উঠতি বয়সের তরুণ, তার নানান রকম সমস্যা থাকে, কিন্তু তাকে যদি সঠিকভাবে গাইড করা যায় তাহলে কিন্তু এই সমস্যাগুলি হয় না। বা একটা কারো কারোর মধ্যে প্রাণীদের প্রতি প্রেম থাকে, আবার কারো কারোর মধ্যে দেখা যায় একটা হিংস্রতা থাকে, কিন্তু ওটা যে একটা প্রাণী, ওর প্রতিও যে একটা দায়িত্ব আছে। তারপর দেখেন বাবা মার প্রতি দায়িত্বটা অনেকে আমরা বুঝে উঠি না, এবং এটা যে একটু সঠিকভাবে বুঝিয়ে দেওয়া, যখন বুঝি তখন তো অনেক বয়স হয়ে যায়, কিন্তু যে বয়সে তার মাথার মধ্যে এটা ঢোকানো দরকার সেই বয়সে হয় না। ফলে সেই দিক থেকে মূল্যবোধের বিষয়েও আমরা একটা প্রকল্প চিন্তা করছি। তো যাই হোক, আমি আর কথা বাড়াতে চাই না। রোড ম্যানেজমেন্টটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আপনারা বলেছেন যে আমাদের যেমন এই যে ঢাকা বরিশাল হাইওয়েতে ভাঙ্গার পরে তো এই জায়গাতে, যখন আমি তো নিজে গাড়িতে চলাচল করি, আমি নিজেও বুঝি যে হাইওয়েতে যেভাবে পুরো দক্ষিণাঞ্চলের এটা, কিন্তু সেই তুলনায় কিন্তু এখানে কোনো পরিকল্পিত সড়ক ব্যবস্থা এখনো গড়ে উঠতে পারে নাই। ফলে একটা পরিকল্পিত সড়ক ব্যবস্থা থাকা দরকার। তারপর এখানে স্পিড ম্যানেজমেন্ট থেকে শুরু করে রোড ম্যানেজমেন্ট, ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য এখানে হাইওয়ে পুলিশিং আছে, বাট হাইওয়ে পুলিশিংকে আরও বেশি এফিশিয়েন্ট করা যায় কিভাবে, টেকনোলজির ব্যবহারটা কিভাবে বাড়ানো যায়, এটা আর একটা পার্ট। আর সাধারণভাবে পথচারীদের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য টেলিভিশনগুলিতে কথা বলা যেতে পারে। যে একটা একটু আগে দেখলাম যে একটা দুর্ঘটনা কেমনভাবে একটা, এবং সেখানে হয় চালকের দোষ, না হলে পথচারীর দোষ, এবং তা নাহলে পরে এই দুইজনকে যারা ট্রেন করবেন অথবা অ্যাওয়্যার করবেন, তারা এটা করেন নাই ঠিক মতো, এবং এটা করার জন্য যে একটা আইনি বাধ্যবাধকতা, সেই আইনটা নাই, তাহলে বা না করলে না থাকলে সেই আইনটা করা, থাকলে পরে সেই আইনটা কে মানলো না সেটাকে খুঁজে বের করা। এটা একটা পুরো ব্যবস্থার মধ্যেই কিন্তু মডার্ন স্টেট ম্যানেজমেন্টের মধ্যে এটাকে দেখতে হবে। তো যাই হোক, আমার একটা সুযোগ হয়েছে আপনাদের সঙ্গে কথা বলার জন্য, আমি কিছুটা জানলাম, বুঝলামও, এবং রাষ্ট্রের একজন নীতি নির্ধারক হিসাবে আমি আজকের এইখানে কথা বলার জন্য যেটুকু আমি বুঝলাম, শিখলাম, এটাকে আমি কাজে লাগানোর চেষ্টা করব। শোক সন্তপ্ত যে পরিবারদের মধ্যে চেক বন্টন করা হবে, আমি তাদের মধ্যে যারা বিদায় নিয়েছেন দুর্ঘটনার কারণে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আপনাদের সকলের প্রতি আমার সমবেদনা থাকলো, এবং আপনাদের সকলের প্রতি আমার আহ্বান থাকলো, বিশেষ করে গণমাধ্যমের প্রতিনিধিরা যারা আছেন, যে প্রত্যেকটা নিউজের মধ্যে আপনাদের কিন্তু একটা মেসেজ থাকা উচিত টু দি পিপল। শুধুমাত্র নিউজটাই কিন্তু নিউজ না। গতকালকেও টেলিভিশন মালিকদের সঙ্গে আমার কথা হচ্ছিল, আমি তখনও বলছিলাম যে শুধুমাত্রই প্রফিট, শুধুমাত্রই নিউজ, শুধুমাত্রই এন্ড অফ দ্য ডেতে আসলে আপনার প্রত্যেকটা কন্টেন্টের মধ্যে কিন্তু একটা মেসেজ থাকতে হবে। সেই মেসেজটাও আপনারা তৈরি করার চেষ্টা করবেন, যাতে ধীরে 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 প্রত্যেকটা বিষয়ে আমাদের একটা চিন্তার জগতে একটা গুণগত উন্নয়ন ঘটে। এভাবেই দেখা যাবে যে সামগ্রিকভাবে আমাদের মধ্যে কিন্তু একটা পরিবর্তন তৈরি হবে। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, জেলা প্রশাসনকে বিশেষভাবে ধন্যবাদ যে আমি এরকম একটা সুযোগ তারা আমাকে দিয়েছেন। বিআরটিএ কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয় যে হিসাবটা দিলেন, আমি নিজে একটু অবাক হয়ে গেলাম যে এতগুলি টাকা যাদের প্রাপ্য তাদেরকে না দিয়ে ওখানে বসে থাকলো, পড়ে থাকলো। নিশ্চয়ই তখনও তো বিআরটিএর কর্তৃপক্ষ ছিলেন, নিশ্চয়ই তখন তো দায়িত্বপ্রাপ্ত লোক ছিলেন, এবং নিশ্চয়ই আমাদের মতো শিক্ষিত লোকরাই তো ছিলেন। যিনি ছিলেন তিনি তো নিশ্চয়ই অশিক্ষিত না, তিনি তো নিশ্চয়ই একজন কর্মকর্তা, সম্ভবত নিশ্চয়ই তিনিও ক্যাডার সার্ভিসের লোক ছিলেন। তাহলে সেই লোকগুলির মধ্যে তাহলে কিসের অভাব ছিল? শিক্ষা তো ছিল, দীক্ষা তো ছিল, বেতনও তো নিয়েছেন। অভাব কিন্তু ছিল তার মানবিকতার, অভাব ছিল তার দায়িত্ববোধের, অভাব ছিল তার দেশপ্রেমের, অভাব ছিল তার কমিটমেন্টের। এই জন্য যত কিছুই করি না কেন, প্রথমত আমাদের চিন্তার মধ্যে যদি একটা মানবিক এবং দেশপ্রেমিক চিন্তার অনুপ্রবেশ আমরা প্রতিনিয়ত যদি না করি, এবং আমাদের মধ্যে এটাকে যদি প্রতি মুহূর্তে আমরা ধারালো না করি, তাহলে সমাজ পিছিয়ে পড়বে। আর যত বেশি ধারালো করব, তত কিন্তু সমাজ সমৃদ্ধির দিকে যাবে, এবং এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম কিন্তু এর সুফল ভোগ করবে। পরিশেষে আবারও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।